আজ আমরা ক্লাস 12-এর সিলেবাসের বেশ খুব একটা সহজ চ্যাপ্টার রিফ্লেকশন অফ লাইট পড়ব। এই লাইট সম্পর্কে বিজ্ঞানীদের বা ফিজিসিস্টদের কৌতূহল আগাগোড়াই ছিল। 1600 খ্রিস্টাব্দের নিউটন থেকে শুরু করে তারপর হাইগেন্স, ইয়াং, এমনকি আইনস্টাইন পর্যন্ত সবাই আলো নিয়ে কৌতূহল দেখিয়েছে। বিভিন্ন সময় আলোর বিভিন্ন চরিত্রের কথা বলা হয়েছে। যেমন প্রথম নিউটন ধরে নিয়েছিলেন যে আলোর এক প্রকার কণিকার মতো আচরণ করে। ঠিক তারপর হাইগেন আলোর তরঙ্গ ধর্মের কথা বললেও তিনি তা প্রমাণ করতে পারেননি। পরবর্তীকালে ইয়াংয়ের দ্বিরেখাছিদ্র পরীক্ষা, ফ্রনহফারের ডিফ্র্যাকশন, এগুলি আলোর তরঙ্গ তত্ত্বের সপক্ষে একটি যুক্তি দেয়। পরবর্তীকালে ম্যাক্সওয়েলের ইকুয়েশন আসার পরে আলোর তরঙ্গ তত্ত্বের ধারণা সর্বজন গৃহীত হয়। ঠিক তার পরবর্তীকালে আবার ফটো ইলেকট্রিক এফেক্ট আইনস্টাইন ব্যাখ্যা করে আলোর কণা ধর্মেরও প্রতিষ্ঠা করে। এইভাবে আলোর কণা ধর্ম, তরঙ্গ ধর্ম এক এক সময়ে এক একজন বলে গেছেন। তা আজকে আমরা আলোর যে ধর্মটা নিয়ে বা যে দিকটি নিয়ে পড়াশোনা করব সেটি হলো জিওমেট্রিক্যাল অপটিক্স। জিওমেট্রিক্যাল অপটিক্স আর ফিজিক্যাল অপটিক্স এই দুটোর মধ্যে একটি ছোট্ট পার্থক্য, সেটা হলো আমরা জানি আলোক উৎস দু রকমের হয়। একটি সপ্রভ উৎস, যেমন সূর্য থেকে অনবরত যে আলো নির্গত হয় সেটি হলো সপ্রভ উৎস। আরেকটি হলো নিষ্প্রভ উৎস, যে উৎসগুলো থেকে আলো নির্গত হয় না কিন্তু সেখানে আলো পড়ার ফলে অথবা প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসার ফলে আমরা সেই বস্তুগুলোকে দেখতে পাই। তা সেই যে সপ্রভ উৎস, সেই সপ্রভ উৎস থেকে নির্গত আলোর তরঙ্গদৈর্ঘ্য যদি আলোক বীক্ষণ যন্ত্রের তরঙ্গদৈর্ঘ্যের থেকে খুব কম হয় তবে সেটিকে জিওমেট্রিক্যাল অপটিক্সের অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু যদি দুটিরই তরঙ্গদৈর্ঘ্য প্রায় সমান ধরা হয় তবে আমরা আলোর ফিজিক্যাল অপটিক্স বা তরঙ্গ ধর্ম নিয়ে পড়াশোনা করি। তা আজ আমাদের পড়ার বিষয় হলো জিওমেট্রিক্যাল অপটিক্স। জিওমেট্রিক্যাল অপটিক্সের মধ্যে আমরা আলোর রিফ্লেকশন, রিফ্র্যাকশন ধর্মগুলি পড়ব। তা জিওমেট্রিক্যাল অপটিক্সে আলোকে যেভাবে ব্যাখ্যা করা হয় তা হলো আলোর রশ্মি দিয়ে, রে দিয়ে। আমরা জানি আলো সরল রেখায় চলে। তা রের কাজ কি? রে এই যে আলোর সরল রেখায় এগোনোর পদ্ধতি বা আলোর প্রোপাগেশনকে একটা দিক নির্দেশ করে। তাহলে একটি রে কি করে? একটি আলোর দিক নির্দেশ করে। এরপর আমরা জেনে নেব অভিসারী ও অপসারী আলোক রশ্মিগুচ্ছ কি। যদি আলোক রশ্মিগুচ্ছ এসে কোনো বিন্দুতে মিলিত হয়, যদি আলোক রশ্মিগুচ্ছ বিভিন্ন প্রান্ত থেকে এসে একটি বিন্দুতে মিলিত হয় তবে তাকে আমরা বলবো অভিসারী আলোক রশ্মিগুচ্ছ বা কনভার্জিং রে। কনভার্জিং রে। যদি আলোক রশ্মিগুলি কোনো উৎস থেকে চারিদিকে ছড়িয়ে পড়ে তবে সেই আলোক রশ্মিগুচ্ছকে আমরা বলবো অপসারী আলোক রশ্মিগুচ্ছ বা ডাইভার্জিং রে। এরপর আমরা চলে আসব আলোর প্রতিফলনের সূত্র, মানে রিফ্লেকশন ল অফ রিফ্লেকশন অফ লাইট। এটি আমরা ক্লাস 10-এও পড়ে এসেছি যে আলোকরশ্মি যদি কোনো মাধ্যমের বিভেদ তলে আপতিত হয় তবে সে আপতিত আলোকরশ্মি মাধ্যমের অভিলম্বের সঙ্গে
যে কোণ করে তাকে আপতন কোণ বলা হয়। আর আলোকরশ্মি যে কোণে বেরিয়ে যায় সেই কোণটিকে বলা হয় প্রতিফলন কোণ। তাহলে রিফ্লেকশনের ল কি বলছে? বলছে যে এই আপতন কোণ আই সবসময় প্রতিফলন কোণের সঙ্গে সমান হবে। এটি হলো প্রতিফলনের প্রথম সূত্র। আর দ্বিতীয় সূত্র বলছে যে আলোকরশ্মি, আপতিত রশ্মি, অভিলম্ব এবং প্রতিফলিত রশ্মি এই তিনটি একই তলে থাকবে। এখানে দেখতে পাচ্ছ আপতিত রশ্মি, অভিলম্ব, প্রতিফলিত রশ্মি তিনটি পৃষ্ঠার উপরে একটি মাত্র তলে আছে। এই দুটি হলো প্রতিফলনের সূত্র। এবার ধরা যাক আলোকরশ্মি কোনো দর্পণের উপরে লম্বভাবে আপতিত হলো। তাহলে স্পষ্টই বোঝা যাচ্ছে যে লম্ব রেখার উপর দিয়ে আলোকরশ্মি আপতিত হয়েছে, তার ফলে এই আপতন কোণের মান এখানে হবে 0। আবার আমরা প্রতিফলনের প্রথম সূত্রানুযায়ী দেখেছি প্রতিফলন কোণ যদি 0 হয়, আপতন কোণ যদি 0 হয়, প্রতিফলন কোণও 0 হবে। তাই আলোকরশ্মি যে পথে এসে পড়বে সেই পথেই প্রতিফলিত হবে। এবার দেখব নিয়মিত প্রতিফলন ও বিক্ষিপ্ত প্রতিফলন। নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে সবসময় একটি সমতল দর্পণ বা সমতল প্রতিফলক তল নেওয়া হয়। সে সমতল প্রতিফলক তলে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ আপতিত হলে প্রতিফলিত রশ্মিগুচ্ছও সমান্তরাল হয়। এটি হলো নিয়মিত প্রতিফলন। কিন্তু বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে প্রতিফলক তলটি সমতল হয় না, সেটি আঁকাবাঁকা হয়। এর ফলে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলক তলের উপরে আপতিত হলেও তাদের প্রতিফলিত রশ্মি কিন্তু সমান্তরাল হয় না। প্রতিফলিত রশ্মি কিন্তু সমান্তরাল হয় না। তাহলে এটি হলো আলোর নিয়মিত প্রতিফলন, এটি হলো আলোর বিক্ষিপ্ত প্রতিফলন। এখানে মনে রাখতে হবে নিয়মিত প্রতিফলন সবসময় প্রতিবিম্ব তৈরি করে, কিন্তু বিক্ষিপ্ত প্রতিফলন দ্বারা প্রতিবিম্ব তৈরি করা যায় না। কিন্তু সিনেমার পর্দায় আমরা বিক্ষিপ্ত প্রতিফলন দেখি। এর কারণ হলো নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে অসুবিধা সেটা হলো নিয়মিত প্রতিফলনে আপতিত আলোক রশ্মিগুচ্ছ একটি নির্দিষ্ট দিক থেকে এসে একটি নির্দিষ্ট দিকেই যায়, এটা চারিদিকে ছড়িয়ে পড়ে না। কিন্তু বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে আবার আলোক রশ্মিগুচ্ছ চারিদিকে ছড়িয়ে পড়ে। এর ফলে সিনেমা হলে আলোক রশ্মিগুচ্ছ চারিদিকে ছড়িয়ে পড়ার জন্য চারি কোণের দর্শকের একই পরিমাণ দৃশ্য দেখতে পায়। এইবার আমরা কিছু প্রতিফলন সংক্রান্ত বাস্তব ঘটনাতে আসব। যেমন ক্যামেরার ভেতরের অংশ বা দূরবীনের বা যে কোনো আলোকীয় যন্ত্রের ভেতরের অংশ কালো করা হয়। কালো করার একটি কারণ যাতে আলোকরশ্মি শোষিত হয়। কিন্তু সিনেমার পর্দা সাদা করা হয়, কারণ আমরা সিনেমার পর্দাতে চাই যাতে আলোকরশ্মি হলের চারি কোণে ভালোভাবে প্রতিফলিত হয়। তাহলে এর থেকে বোঝা যায় আলোর ভালো সাদা তল ভালো প্রতিফলক হিসাবে কাজ করে এবং কালো বর্ণ শোষক হিসাবে কাজ করে। এবার আসি আরেকটি বাস্তব উদাহরণ, যেটি হলো গোধূলি ও উষা। সূর্য অস্ত যাওয়ার পর সাধারণত গোধূলি বলা হয়, আর ভোরের সময়টিতে উষা বলা হয়।
এই সময় সূর্য দিগন্ত রেখার নিচে থাকলেও আমরা সূর্যের আলোক প্রভা দেখতে পাই। তার একটি মাত্র কারণ, সেটি হলো আলোর বিক্ষিপ্ত প্রতিফলন। কারণ দিগন্ত রেখার নিচে সূর্য থাকলেও পৃথিবী পৃষ্ঠের উপরে যে বায়ুমণ্ডল আছে বা বায়ুকণা আছে, সেখান থেকে আলোকরশ্মি বিক্ষিপ্ত প্রতিফলনের ফলে আলোকরশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ে। এই তো গেল আলোর বাস্তব ঘটনা। এখানে আরেকটি জিনিস জেনে রাখা দরকার, আলোকরশ্মির চ্যুতি বা ডেভিয়েশন কি? ডেভিয়েশন বা আলোকরশ্মির চ্যুতি। এখন আলোকরশ্মি এসে কোনো প্রতিফলক তলে আপতিত হলো, আপতিত হওয়ার পর আলোকরশ্মি প্রতিফলিত হলো। এবার আলোকরশ্মির এখানে যদি আলোকরশ্মির যাত্রাপথে যদি কোনো প্রতিফলক না থাকতো, তাহলে আলোকরশ্মি একটি সরল রেখা বরাবরই বেরিয়ে যেত। তাহলে আলোকরশ্মির যে পথে যাওয়ার কথা ছিল আর প্রতিফলক থাকার জন্য আলোকরশ্মি যে পথে গেল, এই দুটি পথের মধ্যবর্তী কোণকেই বলা হয় চ্যুতি কোণ বা ডেভিয়েশন অ্যাঙ্গেল ডেল্টা। এরপর আমরা চলে আসব প্রতিবিম্ব বা ইমেজ। ইমেজ সাধারণত দু প্রকারের হয়, একটি হলো রিয়াল ইমেজ বা সৎ প্রতিবিম্ব, রিয়াল ইমেজ, আর একটি হলো ভার্চুয়াল ইমেজ। রিয়াল ইমেজ বলতে কি বুঝি? যদি আলোকরশ্মি কোনো বিন্দু থেকে এসে অপর কোনো বিন্দুতে প্রতিফলিত বা প্রতিসৃত হওয়ার পর মিলিত হয়ে সেই বিন্দুতে প্রতিবিম্ব সৃষ্টি করে, তবে সেই বিন্দুতে বলা হয় রিয়াল ইমেজ বা সৎ প্রতিবিম্ব তৈরি হয়েছে। তাহলে এখানে আলোকরশ্মি যদি এস বিন্দু থেকে এসে এস প্রাইম বিন্দুতে মিলিত হয়, তবে বলা হয় এস বিন্দুর একটি সৎ প্রতিবিম্ব এস প্রাইম বিন্দুতে তৈরি হয়েছে। সৎ প্রতিবিম্ব সবসময় উত্তল লেন্স অথবা অবতল লেন্সেই তৈরি হয়, কিন্তু উত্তল ও অবতল দর্পণের কিছু কিছু ক্ষেত্রেও সৎ প্রতিবিম্ব তৈরি হয়, তা আমরা পরে পড়ব। এবার আসি ভার্চুয়াল ইমেজ। ধরি এখানে একটি সমতল দর্পণ আছে, সমতল দর্পণের উপরিস্থ এই বিন্দু থেকে আলোকরশ্মি আসছে। তাহলে আলোকরশ্মি একটি সোজা পথে গিয়ে আবার ফিরে আসবে, আবার এখান থেকে প্রতিফলিত হয়েও ফিরে আসবে। দর্শকের চোখটি আছে এস প্রাইম বিন্দুতে, আলোক উৎসটি এস বিন্দুতে। দর্শকের দর্পণের দিকে তাকালে মনে হবে যে আলোকরশ্মিটি ও বিন্দু থেকে আসছে। তাহলে কোনো বিন্দু থেকে আগত আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে যদি অন্য কোনো বিন্দুতে মিলিত হয় বা অন্য কোনো বিন্দুতে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তবে দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর অসৎ বিম্ব বলা হয়। এখন বস্তুটির প্রতিবিম্ব বস্তুটি থেকে দর্পণের দূরত্ব আর দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব সমতল দর্পণের ক্ষেত্রে কেমন হয়? সমতল দর্পণের ক্ষেত্রে দেখা যায় যে দর্পণ থেকে বস্তু দূরত্ব মানে এএস, সেটি প্রতিবিম্ব থেকে দর্পণের দূরত্ব সঙ্গে সমান হয়। এটি একমাত্র সমতল দর্পণের ক্ষেত্রে। এরপর আমরা চলে আসব গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ যাকে
বলা হয় কার্ভড স্ফেরিক্যাল মিরর একেও দুভাগে ভাগ করা যায়। এক হলো কনভেক্স মিরর, দুই হলো কনকেভ মিরর। কনভেক্স মিরর কেমন হয়? কনভেক্স মিরর, যদি আমি কোনো গোলক ধরি, সেই গোলকের যদি ভেতরের অংশটি প্রলেপ দেওয়া থাকে তাহলে দেখতে কেমন হবে? যদি সেই গোলকের একটি বৃত্তচাপ নেওয়া হয়, নিয়ে তার ভেতরের অংশ যদি প্রলেপ দেওয়া থাকে, তবে এই ধরনের দর্পণকে বলা হয় কনভেক্স মিরর, যার বাংলা হলো উত্তল দর্পণ। কনকেভ মিরর মানে হলো অবতল দর্পণ। যদি কোনো গোলীয় দর্পণের ভেতরের পৃষ্ঠ প্রতিফলক তল, মানে ভেতরের পৃষ্ঠ হলো প্রতিফলক তল এবং বাইরের পৃষ্ঠে একটি আবরণ থাকে, তবে তাকে বলা হয় অবতল দর্পণ। এবার দর্পণের কিছু টার্ম আমাদের জেনে নেওয়া দরকার। যেমন দর্পণের ঠিক মধ্যবিন্দুগামী যে রেখাটি যায় সেটিকে বলা হয় প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস। এই প্রধান অক্ষটি দর্পণটিকে যে বিন্দুতে ছেদ করে তাকে বলা হয় মেরু বা পোল। এবার এই বৃত্তচাপটি যে বৃত্তের অংশ, সেই বৃত্তের কেন্দ্রকে বলা হয় বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র, বক্রতা কেন্দ্র থেকে দর্পণের যে দূরত্ব তাকে বলা হয় বক্রতা ব্যাসার্ধ। আর দর্পণের একদম উপরিপ্রান্ত ও নিচের প্রান্তের মধ্যে যে রৈখিক দূরত্ব তাকে বলা হয় রৈখিক উন্মেষ। তাকে বলা হয় রৈখিক উন্মেষ। এবং দর্পণের উপরিপ্রান্ত বক্রতা কেন্দ্রের সঙ্গে এবং নিচের প্রান্তটি বক্রতা কেন্দ্রের সঙ্গে যে কোণ তৈরি করে তাকে বলা হয় কৌণিক উন্মেষ। তাহলে গোলীয় দর্পণ সম্পর্কে অনেক কিছু জানা হয়ে গেল। এরপর আমরা জানব মুখ্য ফোকাস। মুখ্য ফোকাস কি? মুখ্য ফোকাস হলো কোনো দর্পণের প্রধান অক্ষের সঙ্গে যদি আলোকরশ্মি সমান্তরালভাবে এসে দর্পণের উপর আপতিত হয়, তবে সেই সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ দর্পণ দ্বারা প্রতিফলনের পর প্রধান অক্ষের উপর যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুকে বলা হয় মুখ্য ফোকাস। যদি এটা অবতল দর্পণ ধরতাম, অবতল দর্পণের ক্ষেত্রেও একই ঘটনা ঘটত, কিন্তু এখানে মুখ্য ফোকাসটি দর্পণের বাঁদিকে তৈরি হতো না, কারণ এখানে দর্পণ দ্বারা আলোকরশ্মি প্রতিফলনের পর মনে হতো আলোকরশ্মিটি কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে, সেই বিন্দুটিকেই বলা হয় দর্পণের মুখ্য ফোকাস। এটি হলো উত্তল দর্পণের ক্ষেত্রে, এটি হলো অবতল দর্পণের ক্ষেত্রে। এখন যদি কোনো আলোকরশ্মি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে না এসে সামান্য কোণ করে দর্পণের উপর আপতিত হয়, মানে সামান্য কোণ করে দর্পণের উপর আপতিত হয়, তবে তারা ফোকাসের যে তলে পরস্পরের সঙ্গে ছেদ করে সেই তলকে বলা হয় মুখ্য ফোকাস তল। সেই তলকে কি বলা হয়? মুখ্য ফোকাস তল। এবার আমরা একটি জিনিস পড়ব, যেটি হলো ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক।
দেখো, আমি এখানে একটি অবতল দর্পণ দিয়ে বুঝিয়েছি। অবতল দর্পণের পি কিউ আলোক রশ্মি এসে আপতিত হলো। একটা জিনিস বলে রাখা ভালো যে দর্পণের কোনো বিন্দুতে অভিলম্ব আমরা কিভাবে আঁকবো। দর্পণের যে বিন্দুতে আলোক রশ্মি এসে আপতিত হবে সেই বিন্দু থেকে বক্রতা ব্যাসার্ধ পর্যন্ত দূরত্বটি হবে অভিলম্ব, অথবা সেই গোলীয় তলের ওপর সেই বিন্দুতে যদি আমরা একটি স্পর্শক অঙ্কন করতাম, সেই স্পর্শকের অভিলম্ব বা স্পর্শকের লম্বটি হলো দর্পণের ওই বিন্দুতে অভিলম্ব। তাহলে আলোক রশ্মিটি পি থেকে এসে কিউতে আপতিত হয়েছে, আপতিত হওয়ার পর একই কোণে প্রতিফলিত হয়েছে কিউ আর পথে। যেহেতু আলোক রশ্মি অসীম দূরত্ব থেকে এসছে, তাই আলোক রশ্মিকে ধরে নেওয়া হয়েছে এটি ফোকাস বিন্দু দিয়ে গেছে। তাহলে এখানে প্রতিফলনের সূত্রানুযায়ী প্রথমে আমরা করেছি কোণ পি কিউ সি মানে আপতন কোণ আই ইকুয়াল টু এফ কিউ সি প্রতিফলন কোণ, আপতন কোণ ইকুয়াল টু প্রতিফলন কোণ। এরপর পি কিউ সি ইকুয়াল টু কোণ কিউ সি এফ, কিউ সি এফ। এটা কিভাবে বলতে পারি আমরা? এখানে আমরা দেখতে পাচ্ছি যে পি কিউ ও সিও সমান্তরাল, পি কিউ ও সিও রেখাটি সমান্তরাল, একে সি কিউ রেখাটি ছেদ করেছে। তার ফলে আই কোণ আর কোণ কিউ সি এফকে আমরা সমান বলতে পারি। একে বলা হয় একান্তর কোণ, একান্তর কোণ। এই দুটি রিলেশন থেকে একটি নতুন রিলেশনে আসতে পারি যে কোণ এফ কিউ সি ইকুয়াল টু কিউ সি এফ। তার মানে এফ কিউ সি মানে এই কোণটি একটি অন্য একটি কোণের সঙ্গে সমান, যেটি হলো কিউ সি এফ। তাহলে এই দুটি কোণ যেহেতু সমান, তাহলে বলা যায় যে দর্পণের এই দুটি বাহুও সমান, মানে এই কোণ সংলগ্ন বাহু দুটি সমান, সেটি হলো এফ কিউ ইকুয়াল টু এফ সি। এখন দর্পণের উন্মেষ যেহেতু খুবই কম, দর্পণের রৈখিক উন্মেষ যেহেতু খুবই কম, তাই বলা যেতে পারে যে এফ কিউ প্রায় সমান মানে নিয়ারলি ইকুয়াল টু এফও, এফ কিউ নিয়ারলি ইকুয়াল টু এফও। তাহলে এফ কিউ এর জায়গায় এখন আমরা এফও বসাতে পারি। তাহলে এফও ইকুয়াল টু এফ সি, এফও ইকুয়াল টু এফ সি। তাহলে এফ সিকে আবার লিখতে পারি ও সি বাই টু। এবার আমরা জানি অসীম দূরত্ব থেকে এসে আলোক রশ্মি ফোকাস বিন্দু দিয়ে গেছে, তাহলে এই দূরত্বটি হলো ফোকাস দূরত্ব স্মল এফ, এই দূরত্বটি হলো দর্পণের বক্রতা ব্যাসার্ধ আর। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কোনো অবতল হোক বা উত্তল হোক, কোনো বক্র দর্পণের ফোকাস দৈর্ঘ্য বক্রতা ব্যাসার্ধের অর্ধেক, ফোকাস দৈর্ঘ্যটি বক্রতা ব্যাসার্ধের অর্ধেক। এবার আমরা দেখব স্ফেরিক্যাল মিররের বিভিন্ন অবস্থানের জন্য ইমেজ কেমন ভাবে তৈরি হয়। দেখো, প্রথম ক্ষেত্রে ধরি যে দর্পণের এখানে আছে ফোকাস, এখানে আছে বক্রতা কেন্দ্র সি, সি আর এফ। তাহলে অসীম দূরত্ব থেকে আসা আলোক রশ্মি বা অসীম দূরত্বে যদি কোনো বস্তু থাকে, সেই বস্তু থেকে আসা আলোক রশ্মি অবতল দর্পণে আপতিত হয়ে ফোকাসে একটি প্রতিবিম্ব তৈরি করবে। এখন যদি অসীমে থাকা বস্তুর দৈর্ঘ্য খুব বড় হয়, তাহলে প্রতিবিম্ব হবে খুবই ছোট। তাহলে এর বৈশিষ্ট্য কি? এই অবতল দর্পণের ক্ষেত্রে অসীমে থাকা বস্তুর আকারের তুলনায় প্রতিবিম্বের আকার অনেক ছোট হবে এবং প্রতিবিম্বটি হবে অসৎ এবং অবশীর্ষ। দেখতে পাচ্ছ প্রতিবিম্বটি উল্টানো, মানে আমরা একটা উল্টানো ইমেজ পেয়েছি, সোজা ইমেজ পাইনি। এবারে যদি বস্তুকে বক্রতা কেন্দ্র সি এর থেকে দূরে রাখা হয়, বক্রতা কেন্দ্র থেকে সি এর দূরে রাখা হয়, তবে প্রতিবিম্ব এবার আর ফোকাসে তৈরি হবে না।
এবার প্রতিবিম্ব তৈরি হবে ফোকাস ও বক্রতা কেন্দ্রের মাঝে। এখানেও ঠিক আগের মতোই প্রতিবিম্বের আকার বস্তুর আকারের থেকে ছোট হবে এবং প্রতিবিম্বটি কি হবে, অসৎ প্রতিবিম্বটি হবে সৎ অবশিষ্য। এখন যদি বস্তুটিকে বক্রতা কেন্দ্রের ওপর রাখা হয় তবে প্রতিবিম্বটিও বক্রতা কেন্দ্রের ওপরই তৈরি হবে। এক্ষেত্রে বস্তু ও প্রতিবিম্বের আকার একই হবে, কিন্তু আগের মতোই সৎ ও অবশিষ্য হবে। এবার যদি বস্তুকে বক্রতা কেন্দ্র ও ফোকাসের মাঝামাঝি দূরত্বে রাখা হয় তবে প্রতিবিম্ব বস্তুর আকারের তুলনায় বড় হবে এবং সেটি বক্রতা কেন্দ্র থেকে দূরে তৈরি হবে। অবতল দর্পণের ক্ষেত্রে এবার যদি বস্তুকে ফোকাসে রাখা হয় তাহলে একটি বৃহৎ আকারের প্রতিবিম্ব অসীম দূরত্বে তৈরি হবে। আরেকটি কেস আছে, সেটি হলো অবতল দর্পণের ক্ষেত্রে যদি এবার বস্তুকে ফোকাস ও মেরুর ঠিক মাঝামাঝি রাখা হয় তবে এই ক্ষেত্রে একমাত্র প্রতিবিম্ব হবে অসৎ এবং প্রতিবিম্বটি বস্তুর আকারের তুলনায় বড় হবে। তাহলে এখানে কি হবে, এখানে হবে অসৎ সমশীর্ষ এবং বিবর্ধিত। কিন্তু উত্তল দর্পণের ক্ষেত্রে একটিমাত্র ঘটনাই ঘটে। উত্তল দর্পণে বস্তুকে যেখানেই রাখা হোক না কেন বস্তুর প্রতিবিম্ব সবসময় দর্পণের ডান দিকে এবং বস্তুর তুলনায় ছোট তৈরি হবে। তাহলে এক্ষেত্রে উত্তল দর্পণের ক্ষেত্রে হবে অসৎ সমশীর্ষ, বস্তুর আকারের তুলনায় ছোট। এবার আমরা পড়ব সাইন কনভেনশন। এখানে একটি অবতল দর্পণ নিয়ে বোঝানোর চেষ্টা করছি। এটিকে খুব সহজভাবে মনে রাখা যেতে পারে। যেমন যদি আমরা এটিকে এক্স অ্যাক্সিস ধরি, পজিটিভ এক্স অ্যাক্সিস ডান দিকে হলে বাঁ দিকে হবে নেগেটিভ এক্স অ্যাক্সিস। ওপর দিকে যদি পজিটিভ ওয়াই অ্যাক্সিস ধরি তবে নিচের দিকে হবে নেগেটিভ ওয়াই। এখন বস্তু যদি দর্পণের বাঁ দিকে থাকে তাহলে বস্তু দূরত্ব হবে নেগেটিভ। প্রতিবিম্ব যদি দর্পণের ডান দিকে তৈরি হয় তবে প্রতিবিম্ব হবে পজিটিভ। বস্তু যদি অক্ষের বা প্রধান অক্ষের উপরে থাকে তবে তাকে বলা হবে পজিটিভ। বস্তু যদি প্রধান অক্ষের নিচে থাকে তবে তাকে বলা হবে নেগেটিভ। এখন আমরা আরেকটি প্রমাণ দেখব, সেটি হলো দর্পণের প্রতিবিম্ব ভি, বস্তু দূরত্ব ইউ এবং ফোকাস দূরত্ব এফ এর মধ্যে সম্পর্ক। এটি মনে রাখার খুব সহজ উপায় হলো এটিকে ভাগ ভাগ করে মনে রাখতে হবে। যেমন প্রথমেই দেখিনি বস্তুটি হলো পি কিউ, সেখান থেকে নির্গত আলোকরশ্মি এসে বক্রতা কেন্দ্র ও ফোকাসের ঠিক মাঝামাঝি স্মল পি কিউতে প্রতিবিম্ব তৈরি করেছে। তাহলে প্রথমে আমরা দুটি ত্রিভুজ ধরলাম, ক্যাপিটাল পি সি কিউ আর স্মল কিউ সি। এই দুটি ত্রিভুজ যেহেতু সর্বসম তাই বলা যেতে পারে ক্যাপিটাল পি কিউ বাই স্মল পি কিউ ইকুয়াল টু ক্যাপিটাল সি কিউ বাই স্মল সি কিউ। ক্যাপিটাল পি কিউ বাই স্মল পি কিউ বাই
ক্যাপিটাল সি কিউ বাই ক্যাপিটাল সি স্মল কিউ। এবার আরও দুটি সর্বসম ত্রিভুজ আমরা নেব, সেটি হলো এ বি এফ এবং এফ কিউ পি, এই দুটি সর্বসম ত্রিভুজ। এর ক্ষেত্রেও একইভাবে এ বি বাই পি কিউ ইকুয়াল টু বি এফ বাই এফ কিউ। এখন এ বি যেহেতু পি কিউ এর সঙ্গে সমান, তাহলে আমরা লিখতে পারি এ বি এর জায়গায় পি কিউ, মানে ক্যাপিটাল পি কিউ বাই স্মল পি কিউ। তাহলে 1 নম্বর ও 2 নম্বর ইকুয়েশন থেকে আমরা পাবো যে সি কিউ ইকুয়াল ক্যাপিটাল সি কিউ বাই স্মল সি কিউ ইকুয়াল টু বি এফ বাই ক্যাপিটাল এফ স্মল কিউ। এখন আবার একইভাবে দর্পণের উন্মেষ যেহেতু খুব ছোট, তাহলে ধরে নেওয়া যেতে পারে যে বিএফ নিয়ারলি ইকুয়াল টু ও এফ, সেই ভ্যালুটাই আমরা এখানে বসিয়েছি। তাহলে সি কিউ ক্যাপিটাল সি কিউ বাই স্মল সি কিউ ইকুয়াল টু ও এফ বাই এফ কিউ। এখন দেখো ও এফ ইকুয়াল টু ফোকাস দৈর্ঘ্য এফ, ও সি ইকুয়াল টু বক্রতা ব্যাসার্ধ আর, ও স্মল কিউ ইকুয়াল টু প্রতিবিম্ব দূরত্ব ভি, ও ক্যাপিটাল কিউ ইকুয়াল টু বস্তু দূরত্ব ইউ। এই মানগুলোকে যদি এখানে বসানো যায়, তাহলে আমরা শেষমেশ যে সম্পর্কটি পাবো সেটি হলো 1v প্লাস 1u ইকুয়াল টু 1/f। এটি হলো বস্তুর প্রতিবিম্ব, বস্তু দূরত্ব এবং ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্ক। এবার আমরা লাস্ট একটি জিনিস দেখব, সেটি হলো লিনিয়ার আর ল্যাটারাল ম্যাগনিফিকেশন। লিনিয়ার or lateral magnification, linear or lateral magnification। তাহলে কি দেখবো এবার? লিনিয়ার অ্যান্ড ল্যাটারাল ম্যাগনিফিকেশন, যাকে আমরা বলি রৈখিক বিবর্ধন। যদি বস্তুটিকে বক্রতা কেন্দ্র ও ফোকাসের মাঝে রাখা যায়, তাহলে বস্তুটির একটি বড় প্রতিবিম্ব তৈরি হয়। ধরো সামনে একটি দর্পণ আছে, তুমি দাঁড়িয়ে আছো, তুমি দর্পণে তোমার এক বিশাল প্রতিবিম্ব দেখতে পেলে। যদি দর্পণটি অবতল হয় তবে তুমি অবশ্যই দর্পণে একটি উল্টো বিশাল আকৃতির প্রতিবিম্ব দেখতে পাবে। তাহলে এই যে ইমেজের সাইজ আই, এটি অবজেক্টের সাইজ ও থেকে অবশ্যই বড়, কিন্তু কত গুণ বড়? সেই কত গুণ বড়কে বলা হয় লিনিয়ার ম্যাগনিফিকেশন স্মল এম দিয়ে, যাকে বলা হয় প্রতিবিম্বর আকৃতি বাই বস্তুর আকৃতি, ইমেজ বাই অবজেক্ট। একে এইভাবেও প্রকাশ করা যায় যে মেরু থেকে প্রতিবিম্বের দূরত্ব বাই মেরু থেকে বস্তুর দূরত্ব, মেরু থেকে প্রতিবিম্বের দূরত্ব ভি বাই মেরু থেকে বস্তুর দূরত্ব ইউ। এই ছিল মোটামুটি আলোর প্রতিফলন। এরপরে আমরা যে জিনিসটি পড়ব সেটি হলো আলোর প্রতিসরণ, সেটি পরের ভিডিওতে থাকবে।